তবুও হাল ছাড়ল না। তবুও তুমি যদি একটু হেল্প করতে। মেঘ এবার পুরোপুরি বিরক্ত হয়ে গেল। শ্রাবণ ওর, তার জন্য অন্য কেউ ভাবছে, এটা কি আদৌ সহ্য করা যায়? মেঘ চোখ সরু করে বলে উঠল, আমি কিছু বলতে পারবো না। তবে যদি আপনি এতই আগ্রহী হন, নিজেই গিয়ে জিজ্ঞেস করুন। কিন্তু আমার ধারণা আপনার প্রশ্ন শুনেই স্যার আপনাকে ক্লাস থেকে বের করে দেবেন। মেয়েটা এবার সত্যি চুপ করে গেল। কয়েক সেকেন্ড পরে বিড়বিড় করে বলল, বুঝতে পারছি, উনি আসলেই বেশ কঠিন মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। বলেই মাথা নেড়ে চলে গেল মেয়েটা। এইদিকে মেঘের ভেতরে ভেতরে উত্তপ্ত লাভা প্রবাহিত হতে শুরু করেছে। রাগে গজগজ করতে লাগলো মেঘ। এই মেয়ে শ্রাবণের ব্যাপারে এত কৌতূহলী কেন? শ্রাবণ কি আসলেই এতটা আকর্ষণীয়? মেঘের বুকের ভেতরটা পড়ছিল। ও নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। আশ্চর্য, আমি এসব ভাবছি কেন? আমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শ্রাবণ আমার কি হয়? কিন্তু প্রশ্নটা নিজেকে নিজে করেই যেন ওর মাথা দুলে উঠল। শ্রাবণ কি আসলেই তার কিছু হয় না? কেনই বা এত জ্বালা হচ্ছে ওর? দূর ছাতার মাথা, এসব ভেবে নিজেকে পীড়া দেওয়ার কোনো মানেই হয় না। ভেবেই হাঁটা ধরে মেঘ। আজ আর ক্লাস করবে না, এখন সে বাড়িতে যাবে। একা একা ক্লাসে মনোযোগও বসবে না। তাই শ্রাবণকে না জানিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে মেঘ। কিছু দূর আসতেই মেঘের পথ আটকে দাঁড়ালো রাশেদ। রাশেদ নামটা শুনলেই অনেকের ভ্রু কুঁচকে উঠবে। একদমই ভালো ছেলে নয় রাশেদ। বাবা মায়ের অতি আদরের নষ্ট পুত্র যাকে বলে। ভার্সিটির প্রায় সবাই জানে সে মেয়েদের সঙ্গে আজেবাজে ব্যবহার করে ভয় দেখায়, কখনো কখনো তার আশেপাশের ছেলেগুলোকেও বিপথে নিয়ে যায়। তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ উঠেছে, কখনো সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, কখনো জুনিয়র মেয়েদের বিরক্ত করা। কিন্তু তার পরিবার প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যায়। বন্ধুদের নাম করে ছেলেদের বিপথে নিয়ে যাওয়া, মেয়েদের জোর করে প্রপোজ করা কিংবা ভয় দেখিয়ে জিম্মি করার মতো অনেক ঘটনাই তার নামে শোনা যায়। তবে আজ হঠাৎ মেঘের কাছে কি কাজ, তার ভাবতে ভাবতে মেঘের চোখ যায় রাশেদের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন আর কয়েকজন ছেলের দিকে। অয়ন আর রাশেদকে একসাথে দেখে মেঘের গা ঘিন ঘিন করতে লাগলো। রাশেদ সম্পর্কে ভার্সিটিতে যত কিছু শুনেছে তার অর্ধেক সত্যি হলেও যেটা যথেষ্ট ভয়ঙ্কর। অয়নকে ফিরিয়ে দেয় মনে হচ্ছে অয়নই রাশেদকে ডেকে এনেছে। মেঘ চোখ মুখ শক্ত করে তাদের পাশ কাটিয়ে হাঁটতে লাগলো, কিন্তু রাশেদ এক লাফে তার সামনে এসে আটকে দিল তাকে। এই যে সুন্দরী, এত তাড়াহুড়া কিসের? মেঘ এক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর স্বরে বলে উঠল, পথ ছাড়ুন আর সরে দাঁড়ান। রাশেদ বাঁকা হেসে বলে উঠল, তার চোখে কেমন একটা নোংরা দৃষ্টি। সরে দাঁড়াবো? কিন্তু তুমি তো আমাদের কথা বলার সুযোগই দাওনি এখনো। আমার মনে হয় না আমার আপনাদের সাথে কোনো কথা বলার আছে। সরে দাঁড়ান, আমি যেতে চাই। রাশেদ মেঘের আরেকটু সামনে এলো, এরপর হাত বাড়িয়ে মেঘের পথ আটকে দিল। আশেপাশে কয়েকজন ছাত্রছাত্রী থাকলেও এরা সবাই জানে রাশেদের সাথে পেরে ওঠা সহজ নয়। ওর বিরুদ্ধে কেউ গেলে পরে অনেক ঝামেলায় পড়তে হবে। তাই চুপচাপ সবাই ব্যাপারটিকে এড়িয়ে গেল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একটা ছেলে তৎক্ষণাৎ গিয়ে খবরটি শ্রাবণের কানে তুলে দিল। মেঘ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি শেষবারের মতো বলছি, আমাকে যেতে দিন। রাশেদ মুচকি হাসল, এরপর কিছুটা ব্যঙ্গ করে বলে উঠল, ছাড়বো না তো কি করবে? মেঘের এবার আর দাঁড়িয়ে থাকার মতো কোনো মন মানসিকতাই নেই। ও সরাসরি এপাশ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রাশেদ সেটা বোঝার সাথে সাথেই ওর হাত চেপে ধরল। আরে আরে, এত গরম হচ্ছ কেন? একটু মিষ্টি করে কথা বললেই তো হয়। মেঘ শিউরে উঠল, চারিপাশে সবাই যেন গা ঢাকা দিয়েছে। অয়ন পাশে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু বলছে না। ওর চোখে মেঘের জন্য কেমন যেন একটা বিরক্তি কাজ করছে, কারণ মেঘ ওকে পাত্তা দেয়নি। তাই যেন ইচ্ছে করেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে সে। তবে রাশেদকে মেঘের এতটা কাছাকাছি যেতে দেখে অবশেষে অয়ন বলে উঠল, রাশেদ, মুখে যা খুশি বল, কিন্তু মেয়েটার দিকে হাত বাড়াস না। ও শ্রাবণ স্যারের কাজিন। রাশেদ খেকিয়ে উঠল, চুপ কর তো, নিজে তো কিছু করতে পারিস না, এখন নীতিবাক্য ছাড়তে এসেছিস? মেঘ এবার নিজের শক্তি দিয়ে রাশেদের হাত ছাড়িয়ে নিল। এরপর অয়নের উদ্দেশ্যে রুষ্ট কণ্ঠে বলে উঠল, যদি এতই সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়াও। পেছন থেকে বাধা দেওয়ার মানে কি? মেঘের গলার দৃঢ়তা দেখে রাশেদ কিছুটা অবাক হলো, কিন্তু হাসিটা মুখে চেপেই বলে উঠল, বাহ, খুব সাহস হয়েছে তোমার। দেখি এই সাহস কতদিন থাকে। বলেই আবারও মেঘের হাত চেপে ধরল রাশেদ।
তা দেখে মেঘের শরীরে যেন আবারও বিদ্যুৎ খেলে গেল। সেই সাথে সাথে এক পা পেছনে সরে গেল, কিন্তু রাশেদ তার হাত আরও কিছুটা জোরালোভাবে চেপে ধরল। সাথে সাথে মেঘের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। কর্কশ কণ্ঠে মেঘ বলে উঠল, হাত সরিয়ে নিন, নয়তো এর ফল ভালো হবে না। রাশেদ ফিসফিসিয়ে হাসল, যেন মেঘের ভয় পাওয়াটা খুব উপভোগ করছে সে। ফলাফল? হা, কি করবে তুমি সুন্দরী? মেঘের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে, ঠিক তখনই চারিপাশে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভারী বুটের শব্দ আর তীক্ষ্ণ দৃষ্টির এক পুরুষ কণ্ঠ পুরো পরিস্থিতিকে আরো কিছুটা জমিয়ে তুলল। তোরা হাত সরাবি নাকি আমি সরিয়ে সাহায্য করব? শ্রাবণ। মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে দেখল তার দিকে। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে রাশেদকে ঘুরে ঘুরে দেখছে। রাশেদের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। অয়ন আর তার দলও যেন বুঝে গেছে এবার সমস্যা বাড়তে চলেছে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে এসে রাশেদের হাতের দিকে তাকালো। এরপর চোয়াল শক্ত করে এক ঝটকায় রাশেদের হাত সরিয়ে দিল। কণ্ঠে কোনো উচ্চারণ নেই, কোনো রাগ নেই, তবুও তার চোখের শীতল দৃষ্টি রাশেদকে এক ধাক্কায় পেছনে সরে যেতে বাধ্য করল। রাশেদ খানিকটা হতভম্ব হয়ে কিছু বলতে যাবে, কিন্তু শ্রাবণের চোখের দৃষ্টি দেখে তৎক্ষণাৎ গিলে ফেলল কথাটা। এরপর ভ্রু কুঁচকে একবার মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, হুম, আজ বেঁচে গেলি সুন্দরী, পরে তোকে দেখে নিব। বলেই রাশেদ সেখান থেকে সরে পড়ল। তার দলবলও তাকে অনুসরণ করে চলে গেল। অয়ন শেষবারের মতো মেঘের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু শ্রাবণের কটমট দৃষ্টি দেখে সেও চুপচাপ চলে গেল। মেঘ এতক্ষণে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ছিল। বুকের ভিতর ধুকপুক করতে লাগলো তার, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। শ্রাবণ এবার ধীরে ধীরে মেঘের দিকে ঘুরল। মেঘ জানে এখন শুরু হবে তার বকা খাওয়ার পালা। তবে মেঘকে অবাক করে দিয়ে শ্রাবণ একেবারে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার সঙ্গে না গিয়ে পালিয়ে এসেছিস তাই না? দেখেছিস তো, এটাই তোর স্বাধীনতা চাওয়ার ফল। মেঘ এবার চুপ করে গেল। শ্রাবণের চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না সে। শ্রাবণ এক পলক তাকিয়ে থাকলো মেঘের দিকে, তারপর ঠান্ডা গলায় বলে উঠল, চল বাসায় ফিরবি এখন। শ্রাবণের কথার ঘোর প্রতিবাদ করতে চেয়েছিল মেঘ, কিন্তু শ্রাবণের শীতল দৃষ্টি দেখে আর সেই সাহস পেল না। চুপচাপ তার পিছু নিল। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল মেঘকে। শ্রাবণের প্রতি তার রাগ কমেনি, কিন্তু আজ সে একটু হলেও স্বস্তি অনুভব করছে। আর যাই হোক না কেন, শ্রাবণ তাকে ঠিকই রক্ষা করেছে। তবে অদ্ভুত শান্তভাবে দাঁতে দাঁত চেপে জল শক্ত করে সবকিছু সহ্য করে যাচ্ছে শ্রাবণ। মুখে কোনো কথা নেই তার, কিন্তু চোখে এক অন্ধকার ঝড়ের পূর্বাভাস। রাশেদ যখন মেঘের সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিচ্ছিল, তখনই শ্রাবণের চোখে একরকম অস্বাভাবিক ঝলক দেখা দিয়েছিল, একটা অস্থির অগ্নিস্ফুলিঙ্গের মতো ঝলক। মুহূর্তে হাতের মুঠি এতটাই শক্ত হয়ে গিয়েছিল তার, যে মনে হচ্ছিল একটু পরেই ফেটে যাবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখেছে। তার তীক্ষ্ণ দৃষ্টি রাশেদের প্রতিটা নড়াচড়া খেয়াল করেছে। রাশেদ যখন মেঘের সামনে এগিয়ে গিয়েছিল, যখন তার দৃষ্টি মেঘের মুখের উপর পড়েছিল, তখনই শ্রাবণের শির দ্বারা দিয়ে এক ভয়ঙ্কর স্রোত নেমে গিয়েছিল। শ্রাবণের রাগ সবসময় নীরব ঠান্ডা, কিন্তু সেটা যখন বিস্ফোরিত হয় তখন তাণ্ডব ঘটে। আজ রাতটা হয়তো রাশেদের জীবনে সব থেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে, কারণ শ্রাবণ তাকে ছেড়ে দেয়নি, বরং সে অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য। নির্জন নিস্তব্ধ রাস্তায় গা ছমছমে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। গাড়ির হেডলাইট বন্ধ, কিন্তু ইঞ্জিন চালু। যার ভেতরে বসে আছে শ্রাবণ, অধীর আগ্রহে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির। অন্ধকারের গভীরতায় তার চোখ দুটি শিকারীর মতো জ্বলজ্বল করছে। আঙুলের ফাঁকে সিগারেটটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে, তবে সেদিকে কোনো খেয়ালই নেই তার। সিগারেট খায় না শ্রাবণ, তবে রেগে গেলে আনমনে একটা জ্বালিয়ে রাখে। জ্বলতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত অনুভূতি হয় তার। শ্রাবণের ভাবনার মাঝে একটু দূরে দেখা গেল গাড়ির ম্লান আলো, যা ধীরে ধীরে প্রগাঢ় হতে লাগলো। এসে গেছে সে। কয়েক সেকেন্ড পর গাড়িটা থামলো ঠিক শ্রাবণের গাড়িটার সামনে। কিছুক্ষণ পর দরজা ঠেলে বাহিরে বের হলো নিহাল, সাথে করে টেনে নামালো রাশেদকে। রাশেদের মুখে স্কচ টেপ আর হাতের দড়ি বাঁধা। ভয়ে আর আতঙ্কে তার শরীর কাঁপছে। বন্ধুদের সাথে আড্ডার এক পর্যায়ে তাকে কৌশলে তুলে আনে নিহাল। অবশ্যই সেটা শ্রাবণের পরিকল্পনা অনুযায়ী। গাড়ি থেকে নেমে সংক্ষিপ্তভাবে নিহাল বলে উঠল, নিয়ে এলাম।
কিছু মুহূর্ত গাড়িতে অপেক্ষা করে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো শ্রাবণ। আজ তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো বাড়তি উন্মত্ততা নেই, শুধুই দাউ দাউ করছে এক নিয়ন্ত্রিত ক্রোধ, যা ঠিক জায়গায় সময় মতো আঘাত হানতে জানে। শ্রাবণকে দেখে রাশেদ ছটফট করতে লাগলো, গোঙানোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। শ্রাবণ একদম রাশেদের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর এক ছটকায় রাশেদের মুখে থাকা স্কচ টেপটা ছিঁড়ে ফেলল। স্কচ টেপটা খুলে যেতেই অসহায় আর আতঙ্ক ভরা কণ্ঠে রাশেদ বলে উঠল, শ্রাবণ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। রাশেদের কথায় ফিচেল হাসল শ্রাবণ। মাথা নাড়িয়ে বিষাক্ত শীতলতায় ভরা কণ্ঠে শ্রাবণ বলে উঠল, যখন দিনের আলোয় ক্যাম্পাসের এত মানুষের ভিড়ে তুই সাহস নিয়ে আমার ফুলের গায়ে হাত দিয়েছিলি, তখন কি ভয় লাগেনি? ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, প্লিজ ভাই, আর হবে না। শ্রাবণ কোনো উত্তর দিল না, শুধু এক ঝটকায় রাশেদের কলার চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। হিসিয়ে বলে উঠল, তোকে ক্ষমা করে দেওয়ার মতো এত ভালো মানুষ আমি নই রাশেদ। এরপর প্রথম খুশিটা পড়ল রাশেদের মুখ বরাবর। এক ব্যথাতুর চিৎকার বেরিয়ে এলো রাশেদের কর্ণনালী ভেদ করে, কিন্তু তা শোনার মতো আশেপাশে কেউ নেই। অতঃপর দ্বিতীয় খুশি, এরপর তৃতীয়। একের পর এক সমান্তালের আঘাত পড়তে লাগলো রাশেদের মুখমণ্ডল জুড়ে। একসময় পিচ ঢালা রাস্তায় লুটিয়ে পড়ল রাশেদ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, মুখের এপাশ ফেটে গিয়ে গাল বেয়ে রক্ত গড়িয়ে নামছে। শ্রাবণ এক হাঁটু গেড়ে বসল রাশেদের পাশে, এক হাতে রাশেদের চুলের মুঠি ধরে মুখটা নিজের দিকে তুলে ধরল। রাশেদের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, নিঃশ্বাসের প্রতিটা টান যেন তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। ভয়, যন্ত্রণা আর মৃত্যুর আশঙ্কা একসাথে মিশে গিয়ে তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তা দেখে একদম তার মুখের কাছে মুখ এনে শীতল কণ্ঠে শ্রাবণ বলে উঠল, আমার ফুলের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোর? রাশেদের চোখে মুখে লেগে থাকা আতঙ্কের ছায়া আরও কিছুটা প্রগাঢ় হলো। অস্পষ্ট স্বরে কাঁপতে কাঁপতে রাশেদ ফিসফিস করে বলে উঠল, ভুল হয়ে গেছে, আমি, প্লিজ, আর হবে না। মুহূর্তেই শ্রাবণের চোখে মুখে একরাশ তাচ্ছিল্য খেলে গেল। একদম ধীর স্থির ভঙ্গিতে সে বলল, ভুল মোটেও না। তুই ভেবেছিলি এসব করে তুই পার পেয়ে যাবি, আর আমি তোকে কিছুই করব না। বলতে বলতেই ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করল শ্রাবণ। তা দেখেই রাশেদের চোখ ছানা ভরা হয়ে গেল। পুরো শরীরের শক্তি দিয়ে সে লাফিয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তখনই তাকে পেছন থেকে কাঁধে চাপ দিয়ে শক্ত করে ধরে রাখল নিহাল। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে ছুরিটা রাশেদের সামনে এনে ধরল। এরপর ধীরে ধীরে রাশেদের হাতের বাঁধন খুলে দিয়ে রাশেদের একটা হাত চেপে ধরল। এটা সেই হাতটা যেটা দিয়ে সে মেঘের হাত ধরেছিল। সেই হাতের দিকে তাকাতে শ্রাবণের মানসপটে ভেসে উঠল মেঘের ভয়ার্ত, আতঙ্কিত আর অপমানিত চেহারা। তৎক্ষণাৎ সজোরে ছুরি দিয়ে রাশেদের হাতের উপর আঘাত হানল শ্রাবণ। পরপর কয়েকটা আঘাত করে থামল সে। অত্যাধিক যন্ত্রণায় চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শুধু চাপা গোঙানি বের হলো রাশেদের, কেননা তার মুখ চেপে ধরে রেখেছে নিহাল। এরপর রাশেদের দিকে তাকিয়ে শ্রাবণ ফিসফিস করে বলে উঠল, এটা শুধু একটা সতর্কবার্তা। যদি আর কখনো মেঘের দিকে হাত বাড়ানো তো দূরের কথা, ভুলেও তাকানোর চেষ্টা করে থাকিস, তাহলে বিশ্বাস কর, সেদিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আর সেদিনই হবে তোর শেষ দিন। তারপর এক ধাক্কায় রাশেদকে ফেলে দিল শ্রাবণ। ধপ করে পিচ ঢালা রাস্তায় পড়ে গেল রাশেদ। নিহালকে ছেড়ে দিতেই কাশতে কাশতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হাতের ছুরিটার দিকে তাকালো একবার। পকেট থেকে একটা রুমাল বের করে সযত্নে ছুরিটা মুছে নিয়ে সেটিকে পকেটে ঢুকিয়ে নিল। এরপর নিস্পৃহ কণ্ঠে রাশেদের দিকে তাকিয়ে বলে উঠল, ফেলে দিয়ে আয় ওকে, যেন নিজের টেনে টেনে বাসায় পৌঁছাতে হয়, তবেই শিক্ষা হবে এর। নিহাল মাথা ঝাঁকিয়ে রাশেদের কলার চেপে ধরে টেনে তুলে দাঁড় করালো তাকে। ছটফট করতে করতে নিহালের হাতেই কিছুটা নিস্তেজ হয়ে আসলো রাশেদ। এরপর শ্রাবণকে বিদায় জানিয়ে রাশেদকে টেনে গাড়ির দিকে নিয়ে গেল নিহাল। শ্রাবণ যখন গাড়ি নিয়ে শান্তিনিকেতনের পথে ফিরছিল, তখনই আকাশ বরাবর বিদ্যুৎ চমকিয়ে জানিয়ে দিল বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। প্রথমে অল্প অল্প ফোঁটা, তারপর ধীরে ধীরে তার রূপ নিতে লাগলো তীব্র বৃষ্টি ধারায়। গাড়ির উইন্ডো সিল্ডে পড়তে থাকা পানির ধাক্কায় চারপাশ ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। আজকের রাতটা তার কাছে আর 5টা রাতের মতো নয়। শরীরের প্রতিটা রক্ত কণিকা তীব্র উত্তেজনায় টকবক করছে। তার
অথচ চেহারার তার কোনো ছাপ নেই। মেঘ বারবার তাকে উপেক্ষা করতে চায়, অবহেলা করতে চায়, পালিয়ে বেড়াতে চায় তার থেকে, তার ভালোবাসা থেকে। এই কষ্ট সে কীভাবে সামলাবে? কিভাবে দিনের পর দিন নিজের মনকে বোঝাবে? কিভাবে বা মেঘকে বোঝাবে আদতে তার কোনো দোষ নেই, সবই তার নিষ্ঠুরতম ভাগ্যের খেলা। শান্তিনিকেতনে পৌঁছে গাড়ি পার্ক করে সোজা ভেতরে ঢুকে পড়ল শ্রাবণ। সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতেই যেই না সে নিজের কক্ষে যাবে তখনই পাজোড়া থমকে গেল তার। কোথাও কেউ নেই, অথচ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার ভেতর, যেন কিছু একটা ঘটতে চলেছে। একটু সামনে হেঁটে আসতেই সে শুনতে পেল স্লাইডিং ডোরের কাজ সরানোর মৃদু শব্দ। চকিতে সামনের দিকে তাকালো শ্রাবণ। দোতলায় থাকা ছাদ খোলা বারান্দার দিকে চুপচাপ এক ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে। ধীর পায়ে সতর্কভাবে সামনে আগাতে লাগলো শ্রাবণ। বাইরে এখন প্রবল ঝড় বৃষ্টি, চারিপাশে বিদ্যুতের চমক। আরও কিছুটা সামনে এগোতেই শ্রাবণ দেখতে পেল এক অপার্থিব দৃশ্য। মেঘ, সে ধীরে ধীরে দরজার কাজ সরিয়ে এক পা দুপা করে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিদ্যুতের চমকে ক্ষণে ক্ষণে মেঘের শরীর ঝলসে উঠছে। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে চারিদিকে দুলে বেড়াচ্ছে, আর চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। একরাশ খুশির ঝলক নিয়ে যেই না মেঘ বাহিরে পা দেবে তখনই পেছন থেকে তাকে শক্ত হাতে টেনে ধরে শ্রাবণ। মুহূর্তেই চমকে গিয়ে শ্রাবণের শক্ত শরীরের সাথে ধাক্কা খায় মেঘ। শ্রাবণ হাত বাড়িয়ে মেঘের কোমরের চারিপাশে পেঁচিয়ে ধরে, যেন কিছুতেই এই বৃষ্টির ঝাপটা মেঘকে উড়িয়ে নিয়ে যেতে দেবে না সে। খানিকে মেজাজটা বিগড়ে যায় মেঘের। এই লোকটা শুধু যেখানে সেখানে টপকে পড়বে। কে খবর দেয় তাকে? হাওয়া বাতাস নিশ্চয়ই কোনো কিছু করেই শান্তি নেই। রাতের বেলা চুপি চুপি একটু ভিজবে, সেটাও যেন হচ্ছে না এই লোকটার জন্য। সমস্যা কি এই লোকের? উফ! মেঘকে ধরে রেখেই তার কানের কাছে ফিস করে শ্রাবণ বলে উঠল। এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? শ্রাবণের এমন ফিস কণ্ঠে শিউরে উঠল মেঘ। নিচু সরিয়ে বলে উঠল, আমি 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 এমনি দেখতে এসেছিলাম। সত্যি? বলেই এক ঝটকায় মেঘকে নিজের দিকে ঘুরিয়ে পাশে থাকা দেয়ালের সঙ্গে চেপে ধরল শ্রাবণ। শুধুমাত্র শ্রাবণের তীব্র উপস্থিতি ব্যতীত আশপাশে আর কিছু নেই, কেউ নেই, যা ধীরে ধীরে শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে লাগলো মেঘের জন্য। মেঘ ফিস করে বলে উঠল, শ্রাবণ ভাই প্লিজ। প্লিজ কি জান? বলতে বলতে শ্রাবণের আঙুল ধীরে ধীরে মেঘের কপাল ছুঁয়ে নামতে লাগলো চোখের কোণে, তারপর গাল বরাবর, এরপর গলার কাছে। নিঃশ্বাস আটকে আসছে মেঘের, শরীরের রক্ত যেন উল্টো পথে বইতে শুরু করেছে তার। মেঘের আরো কিছুটা নিকটে গিয়ে আবারও শ্রাবণ বলে উঠল, তোকে স্পর্শ করলে তুই এমন থরথর করে কাঁপিস কেন? কই, আমি তো কাঁদছি না। তাহলে তোর শ্বাস এত এলোমেলো হয়ে উঠছে কেন? মেঘ কথা বলার চেষ্টা করলো, তবে আশ্চর্য রকমভাবে তার কণ্ঠনালে ভেদ করে কোনো শব্দই বের হলো না। সে শুধু অনুভব করতে লাগলো শ্রাবণীর ছোঁয়া আর তার দখলের গভীরতা। তোর শরীর বলছে তুই মিথ্যা বলছিস জান। তুমি তুমি কেন এরকম করছো? কারণ তুই আমার। একটা মুহূর্ত নীরবতা বিরাজ করল দুজনের মাঝে। এরপর আবার শ্রাবণ বলে উঠল, আমি তোর প্রতিটা নিঃশ্বাসের অধিকারী ফুল। যতবার তুই পালাতে চাইবি ততবার ধরে আনবো তোকে। যতবার তুই নিজেকে আড়াল করতে চাইবি ততবার ভেঙে ফেলবো তোর আর আমার মাঝে আসা সকল দেয়াল। চোখ বন্ধ করে নিল মেঘ। এই স্পর্শ, এই অধিকারবোধ, এই বন্ধিত্ব সবকিছুতেই কেমন যেন একটা অদ্ভুত আশ্রয় আছে, শান্তি আছে। মেঘের নিঃশ্বাস এলোমেলো হতে শুরু করলো। চোখ জোড়া আরো শক্ত করে বন্ধ করে নিল সে, যেন যে করেই হোক এই মুহূর্তটাকে এড়িয়ে যেতে পারে। কিন্তু তার শরীর বারবার ঘোষণা দিয়ে জানিয়ে যাচ্ছে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। মেঘকে এমনভাবে থমকে থাকতে দেখে শ্রাবণ ধীরে ধীরে তার মুখের একদম কাছে এসে ফিস করে বলে উঠল, এইভাবে চোখ বন্ধ করে থাকলে কি সব পাল্টে যাবে জান? শ্রাবণ ভাই সরো। সরবো কেন? আমার ছোঁয়াকে তোর গায়ে আগুন ধরিয়ে দেয়। তোমার স্পর্শ আমাকে পুড়িয়ে দেয় শ্রাবণ ভাই। কম্পিত কণ্ঠে বলে উঠল মেঘ। মেঘের এমন কথা শুনে শ্রাবণের ঠোঁটে ফুটে উঠল এক গভীর হাসি। সে মেঘের কানে ফিস করে বলে উঠল, তাহলে পুড়ে যা জান। বলেই ধীরে ধীরে মেঘের আরো কাছে এগিয়ে এলো শ্রাবণ। মেঘের কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে দাঁড়ালো সে। মেঘ আলতো হাতে শ্রাবণের বুকে মৃদু ধাক্কা দিল, কিন্তু শ্রাবণ হঠাৎ মেঘের চিবুকটা আঙুল দিয়ে উপরে তুলে জোর করে মেঘের চোখে চোখ রাখল। মেঘের বুকের ভেতর ধুকপুক যেন নিমিষে বেড়ে যেতে লাগলো। হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে তার। কাপা কণ্ঠে মেঘ বলে উঠল, এটা ঠিক না শ্রাবণ ভাই।
ঠিক ভুল নির্ধারণ করার অধিকার তোর নেই পাখি। বাইরে এখনো মুষলধারে বৃষ্টি পড়ছে আর বারান্দায় বিরাজ করছে এক ঘোর লাগা আবহাওয়া। মেঘের বুক ধরপড় করছে, কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটাও হারিয়ে ফেলেছে সে। শ্রাবণ ধীরে নিজের পকেট থেকে একটা ফুল বের করল, একটা সাদা গোলাপ, যেটা মেঘের জন্যই নিয়েছিল। ভেবেছিল সকালবেলা দেবে, কিন্তু এখনই মনে হচ্ছে সঠিক